আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর ওলির নামে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দাদারে যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে, এখন মানে বেশপড়া হয়ে দেখা দিয়েছে। এগুলো সব হচ্ছে উসরি ইসরা এই আয়াতের বাস্তব প্রমাণ। একেবারে রীতিমতো ছটপটানি শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর। ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ বোঝার চেষ্টা করছে। বাংলাদেশের কোন সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি। প্রফেসর ইউনূসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মোদী বুঝতে পারছেন সাদাসিধে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। না, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট। ইউনূস মোদী বৈঠকে ভারতের কাছ থেকে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছুটা ঘটনা ঘটতে পারে। আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। এবং ব্যাংককে বসেও ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, এবং আওয়ামী লীগের যত খুন খারাপি করে মানুষ যারা ভারতে লুকিয়ে আছে, পালিয়ে আছে এবং ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ইসরায়েলের হামলায় রক্তাক্ত গাজা প্রান্তর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী গাজাবাসীর হরতাল পালনের অনুরোধে বাংলাদেশিদেরও ঐক্যবদ্ধভাবে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রদর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাজিমাত করলেন তিনটি দেশে একই সাথে। প্রথমে চায়না, তারপরে ভারত, তারপরে মায়ানমার। গত কয়েকদিনের ভিতরে এই তিন দেশের সরকার প্রধান যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ঝুঁকে পড়েছেন, তা থেকে আমরা বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব যোগ্যতায় আজ বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন। এই যে ছবিটা দেখছেন, নরেন্দ্র মোদী সাহেব বসে আছেন, পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বসে আছেন। আপনারা যদি তাদের বসার ভঙ্গিমাটা দেখেন, তাহলে আপনারা অনেক কিছু জেনে যাবেন সাইকোলজিক্যাল ব্যাপারগুলো। নরেন্দ্র মোদী সাহেব ক্রস লেগে বসে আছেন, মানে পাটাকে ক্রস করে বসে আছেন। আর আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্ট্রেইট লেগে বসে আছেন, মানে সোজাসুজি পা দিয়ে বসে আছেন। আপনি প্রশ্ন করতেই পারেন, ভাই এটা আবার কোন ধরনের কথা কইতেছেন? ক্রস লেগ আর স্ট্রেট লেগে বসে আছে তো কি হয়েছে? এটা নিয়ে কি আলোচনা শুনবো? হ্যাঁ ভাই, শুনতে হবে, এটা বুঝতে হবে। এটা একটা মারাত্মক জিনিস, যেটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং 2025 সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। যদি সে বিদায় সময় মতো না দেয়, তাহলে ঈদের পরে আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা। যারা এই আন্দোলন করতে চায়, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থায় যাতে খুঁটা গেড়ে বসে থাকতে না পারেন, তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে। আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না। আরো স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে, তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত, দল থেকে কিনা দেখে। অনেকে বলবেন কে আসবে? ভাইজান, কেউ কখনো আসিফ নাহিদের নাম জানতো জুলাই? জানতেন না। জাতীয় নেতা হয়ে গেল, এখন সেজন্য জিগান না। যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে, তাহলে কে আসবে? নেতা উত্থিত হইতে টাইম লাগে। বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000কে নিজ নাগরিক হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত করল মিয়ানমার। সংকট সমাধানে একে বড় এবং দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাতের আকাশে চাঁদ ম্লান। দিল্লির 7 লোককল্যাণ মার্গের একটি বারান্দায় দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। তার হাতে একটি ফাইল, যার ওপর লেখা বিমস্টেক বৈঠক, ঢাকার দাবি। ব্যাংককের সেই আলোচিত সাক্ষাতের পর থেকে তার মনে একটি প্রশ্ন ঘুরছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট গলায় বলেছেন, শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। এই দাবি শুধু একটি কূটনৈতিক অনুরোধ নয়, এর পেছনে রয়েছে গণ অভ্যুত্থানের ক্ষোভ, জনতার রায়।
মোদির চোখে এক অদৃশ্য উদ্বেগ। বাংলাদেশের কোনো সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি। প্রফেসর ইউনূসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মোদি বুঝতে পারছেন সাদাসিধে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি। ব্যাংককের সাংগ্রিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ও ইউনূসের বৈঠকটি ছিল আধা ঘণ্টারও বেশি সময়ের। এটি শুধু সৌজন্যমূলক আলাপে সীমাবদ্ধ থাকেনি। ইউনূস স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, আর সেখান থেকে তার বক্তব্য বাংলাদেশে উত্তেজনা ছড়াচ্ছে। ইউনূসের কথায় এটি জনতার দাবি। তিনি সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, গঙ্গার পানি চুক্তির নবায়ন এসব ইস্যুতেও জোর দিয়েছেন। যেখানে হাসিনা ভারতের সামনে নরম ভঙ্গি নিয়ে নীরব থাকতেন, সেখানে ইউনূস সাহসের সঙ্গে বাংলাদেশের পক্ষ তুলে ধরেছেন। শেখ হাসিনার 15 বছরের শাসনকালে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল মধুর, কিন্তু সেই মধুরতা বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি মোদির শপথে গিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন, কিন্তু কখনো সীমান্তে হত্যা বন্ধ বা তিস্তার পানির দাবি জোরালোভাবে তুলতে পারেননি। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশকে ব্যয়বহুল মূল্য দিতে হয়েছে, অথচ ভারতের প্রকল্পগুলো এগিয়ে গেছে। হাসিনা বলতেন, আমি যা দিয়েছি ভারত তা শোধ করতে পারবে না, কিন্তু বাংলাদেশের জন্য কিছু নেওয়ার সাহস তিনি দেখাননি। প্রফেসর ইউনূস গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে এসেছেন। 2024 সালে বাংলাদেশের রাজপথে যে আগুন জ্বলেছিল তার প্রতিনিধি হয়ে তিনি মোদির সামনে দাঁড়িয়েছেন। শেখ হাসিনার প্রত্যাপনের দাবি শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের জনগণের ক্ষোভের প্রকাশ। ইউনূস বলেছেন, হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এটি বন্ধ করতে হবে। যেখানে হাসিনা ভারতের সঙ্গে সম্পর্কে সবসময় সতর্ক ছিলেন, ইউনূস সেখানে জনতার কণ্ঠ হয়ে উঠেছেন। তার এই সাহস হাসিনার আমলের নীরবতার সঙ্গে একটি তীব্র বৈপরীত্য তৈরি করেছে। ইউনূস যে স্পষ্টতার সঙ্গে মোদির সামনে দাঁড়িয়ে কঠিন কথা বলেছেন, তা হাসিনার আমলে কল্পনাও করা যেত না। মোদির জন্য এটি একটি কঠিন পরিস্থিতি। হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে ফেরত দেওয়া মানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কে নতুন মোড় আনা। কিন্তু এটি ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেরও পরীক্ষা। ইউনূসের দাবি শুধু হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়, সীমান্ত হত্যা বন্ধ, পানি বন্টনের ন্যায্যতা এসব নিয়েও। হাসিনার আমলে এসব ইস্যুতে ভারতের ওপর চাপ কম ছিল, কিন্তু ইউনূস যে স্পষ্টতার সঙ্গে কথা বলেছেন তা মোদিকে ভাবতে বাধ্য করছে। প্রফেসর ইউনূসের দাবি ভারত বাংলাদেশ সম্পর্কে একটি নতুন মোড় আনতে পারে। হাসিনার আমলে যে সম্পর্ক মসৃণ ছিল, ইউনূসের আগমনে তা এখন প্রশ্নের মুখে। ইউনূসের সাহসী অবস্থান বাংলাদেশের জনতার প্রত্যাশা পূরণ করতে পারে, কিন্তু ভারত কিভাবে সাড়া দেবে তা এখনও অজানা। হাসিনাকে ফেরত দেওয়া কি ভারতের পক্ষে সম্ভব, নাকি এটি দুই দেশের মধ্যে আরও দূরত্ব তৈরি করবে? রাত আরো গাঢ় হয়েছে। মোদি জানালার কাছে দাঁড়িয়ে আছেন। খবরের কাগজটি এখনো টেবিলে পড়ে আছে। শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা, এই শিরোনাম তার মনে প্রতিধ্বনি তুলছে। ইউনূসের কথাগুলো যেন রাতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। হাসিনা যা বলতে পারেননি, ইউনূস তা বলে দিয়েছেন। কিন্তু এই সাহস কি ভারতকে বাধ্য করবে, নাকি একটি নতুন সংকটের জন্ম দেবে? ভারতের নিজের স্বার্থে বাংলাদেশকে একতরফাভাবে ব্যবহারের সমস্ত আধারের দিন ফুরিয়ে গেছে। আকাশে তারারা জানান দিচ্ছে বাংলাদেশ। প্রফেসর ইউনূস ঠিক এভাবেই মোদি বাংলাদেশ বিরোধী শক্তির সামনে জ্বলছেন। না, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট, এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিক্যান্ট মানুষ, মানে যত মানুষ আছেন। তো আই এম শিওর যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো, আমি পজিটিভলি ধরি, আমি পজিটিভলি দেখি, এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা। তো আমি যে কোনো ধরনের এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভভাবেই দেখি। দেখুন, আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি, এখনই তাই বলে আসছি, এই ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। এবং আমরা সবাই এই সরকার যাতে ফেইল না করে, এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকেই। এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন,
তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। তো আমরা সেভাবেই ইউনূস সাহেবকে সাহায্য করে যাচ্ছি বা তার পাশে আছি, এবং ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে। এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ, এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা। সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ। এই হারুন এবং পাপিয়ারা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মাদ্রাসা মসজিদ আলেম ওলামাকে নির্যাতন করেছে, মাহফিলগুলো বন্ধ করেছে, আলেম ওলামাকে ভোট দান থেকে বিরত রেখেছে, তাদের কণ্ঠরোধ করেছে, এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেমে আলেম ওলামার কণ্ঠরোধ করতে চায়, আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না, নির্বাচন করতে দেবে না, নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে। ওরা আজকের বাংলাদেশের শত্রু, দেশের শত্রু, জনতার শত্রু, এবং হারুন এবং পাপিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে। একজন মুতি ক্যাম্পেইন করতে পারে, আর একজন আলেম এবং এদেশের ইসলাম প্রিয় জনতা ক্যাম্পেইন করতে পারবে না। তিনি ইমাম হলে, কারি হলে, ওয়াইজিন হলে তিনি কোনো ভোট অধিকার প্রয়োগ করা এবং ভোট দানের জন্য মানুষকে উৎসাহ প্রদান করতে পারবে না। এটা দেশের জন্য চরম অবক্ষয়ের শামিল বলে আমি মনে করি। যারা এই বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার উপরে আঙ্গুল তুলবে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মিথ্যাচার করবে, যারা এই দেশের ধর্মভিত্তিক মানুষদের, ইমামদের, কারীদের, হাফেজদেরকে অবজ্ঞা করবে, তাদের রাজনীতিকে যারা নিষিদ্ধ করতে চাবে, ওয়াজ মাহফিলগুলোতে যারা বাধা প্রদান করবে, ওই সকল পাপিয়া হারুনদেরকে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য কবর রচিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সব করব, রাজনীতি করব, সমাজনীতি করব, কিন্তু যাদেরকেই দেখবো ধর্মের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তি যদি আমার দল থেকে, আপনার দল থেকে, যার দল থেকেই হোক না কেন, তাকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। ওদেরকে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। বিএনপির পাপিয়া এবং হারুনের মাথা নষ্ট হয়ে গিয়েছে। সকাল সন্ধ্যা বাংলাদেশের আলেম ওলামাকে বকছে, ইসলাম প্রিয় জনতাকে বকছে, ইসলাম প্রিয় রাজনীতির বিরুদ্ধে তারা বিষোদ্গার শুরু করে দিয়েছে। চাপাই নবাবগঞ্জের এই দুইজন চাপাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ডুবানোর জন্য এখন ইসলামিক মানুষদেরকে প্রতিপক্ষ বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা যখন নিশ্চিত হয়েছে বাংলাদেশের কোনো মার্কা দিয়ে নির্বাচন করলে তারা আর এমপি হতে পারবে না, কারণ পূর্বে তাদের সাথে ইসলাম প্রিয় বিভিন্ন রাজনৈতিক জোটের সমীকরণ দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই বছরের রাজনীতি একটু ভিন্ন দিকে ধাবিত হচ্ছে বিধায় যখন তারা নিশ্চিত হয়েছেন যে তারা আর সেখানে নির্বাচিত হতে পারবেন না, তখন বিএনপিকে ভরাডুবি দেওয়ার জন্য এখন তারা সভা সমাবেশে বক্তব্য দিয়ে যাচ্ছেন আলেমদের বিরুদ্ধে, ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে, ইসলাম প্রিয় মানুষদের বিরুদ্ধে। আজকের পাপিয়া বলছে বাংলাদেশের কোনো আলেম ওলামার রাজনীতি করার অধিকার নেই, রাজনৈতিক বক্তব্য কোনো আলেম ওলামা দেখতে পারবে না, দিতে পারবে না। মসজিদের ইমাম, কারি, মুয়াজ্জিন তারা বাংলাদেশের কোনো মানুষের মধ্যে মনে হচ্ছে পড়ছে না। সে কারণেই আজকের তাদেরকে অমানুষ মনে করে তাদেরকে গৃহবন্দী করে রাখার চক্রান্তে লিপ্ত হচ্ছে এই পাপিয়ারা, এই হারুনরা। কত বড় দুঃসাহস! বাংলাদেশের একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাংলাদেশের একজন রাস্তাঘাটের যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার যে কোনো মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, তার রাজনীতি করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু এদেশের কোনো আলেমদের নাকি ভোট চাওয়ার অধিকার নেই, কথা বলার অধিকার নেই, ইমামকারী মুয়াজ্জিনরা নাকি কোনো রাজনৈতিক দলের ব্যক্তির পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না। এটা আজকের বলে বেড়াচ্ছেন পাপিয়া। আজকের হারুন এবং পাপিয়া দুজনে মিলে সম্মিলিতভাবে আমার মনে হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই রাস্তায় নেমেছে, এবং তারা আজকের এই সকল বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। চাপাই নবাবগঞ্জের বক্তব্যে পাপিয়া এবং হারুনের একই সুর। পাপিয়া বলছে বাংলাদেশের আজহারি সাহেব নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে খাওয়ার জন্য এসেছে, তিনি নাকি এসেছেন তার বিশেষ স্বার্থসিদ্ধির জন্য, তিনি নাকি এসেছেন ক্যাম্পেইন করার জন্য। আজকের সেখানে আমির হামজাকে বিষোদ্গার করা হচ্ছে একজন আলেম হিসেবে, তার বিষোদ্গার এটা কোনোভাবেই আজকের একজন আলেমের বিষোদ্গার করা এটা কোনোভাবে মানায় না। কিন্তু রাজনীতিতে আজকে আমরা কি দেখছি? আওয়ামী লীগ যেই অপকর্মটি করে গত 16 বছর পর্যন্ত আলেমদের মাহফিল বন্ধ করেছে, ইসলাম প্রিয় মানুষদেরকে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, তাদেরকে জেলের মধ্যে বন্দী রেখেছে, বিভিন্ন উপায়ে তাদেরকে কণ্ঠরোধ করেছে, ঠিক একই উপায়ে আজকের এই বিএনপি নামধারী দুইজন ব্যক্তি, এই যে হারুন এবং পাপিয়া, তারা আজকের উঠে পড়ে লেগেছে চাপাই নবাবগঞ্জের এমপিত্ব পাওয়ার জন্য। ধর্মবিশ্বাসী মানুষদের বিষোদ্গার না করলে তাদের সমাবেশ যেন সফল হয় না। আজহারি সাহেব ওই অঞ্চলে মাহফিল করেছেন, কেন তিনি ওই অঞ্চলের মাহফিলে ধর্মভিত্তিক দলগুলোর মানুষের সাথে বসেছেন? ওই অঞ্চলে মাহফিল করেছেন আমির হামজা, কেন তিনি আলেম ওলামার সাথে বসেছেন? এখন এটা তাদের পথের কাঁটা হিসেবে হয়ে গিয়েছে। মনে রাখবেন পাপিয়া এবং হারুন সাহেবরা বাংলাদেশের আলেম ওলামা, ইসলাম প্রিয় জনতার বিষোদ্গার করে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। বাংলাদেশে আপনারা যারা ইসলাম প্রিয় জনতার বিরুদ্ধে কথা বলে এমপি হওয়ার স্বপ্ন সাথ দেখছেন, আমি আজকের চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ধানের শীষ তো দূরের কথা, এদেশে যদি কোনো একজন বুজুর্গ প্রার্থী নিয়েও, মার্কা নিয়েও আপনি প্রার্থী হন, আপনারা দুইজন অন্তত আগামী সংসদে এমপি নির্বাচিত হতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।